হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইউনুস খান, সিনিয়র শিক্ষক, ঘিওডেন্ট পাইলট উচ্চ বিদ্যালয় থেকে। আজকে তোমাদের পাঠের বিষয় হচ্ছে উচ্চতর গণিতের নবম দশম শ্রেণীর অধ্যায় 13 ঘনের জ্যামিতি নিয়ে আলোচনা করব, সমস্যা 7 থেকে 10 পর্যন্ত। তার আগে তোমাদের সাথে আরও দু একটি কিছু বলা দরকার, যেটা হচ্ছে দীর্ঘ সময়ের মধ্যে তোমাদের বাসায় থেকে তোমরা সিলেবাস কভার করবে। আর অনেকেই মনোবল যদি ভেঙে পড়ে তাহলে এটা ভুল হবে, কারণ জীবনে সমস্যা থাকবে, প্রতিকূলতা থাকবে। এই প্রতিকূলতাকে জয় করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ওকে, এই জন্য আমাদের প্রিপারেশন রাখতে হবে, যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য, মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই কারণে তবু আমরা প্রতিকূলতা থাকবে, সামনের দিকে এগিয়ে যাব। ওকে, এখন দেখো 7 নম্বর প্রবলেম থেকে আমি শুরু করছি। তাই তোমাদের উচ্চতর গণিত 13 অধ্যায়ের 7 নম্বর প্রবলেম থেকে এখানে বলেছে একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 16, 12 এবং 4.5 মিটার। পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য, আয়তন নির্ণয় করো। ওকে, তাহলে ঘনবস্তু তোমাদের আমি এর আগে দেখিয়েছি কিনা দেখো, আমি এর আগেও দেখিয়েছিলাম। এই হচ্ছে একটা ঘনবস্তু। হ্যাঁ, এটা একটা ঘনবস্তু যার দৈর্ঘ্য আছে। দেখো দৈর্ঘ্য, এটা মনে করলাম, আমরা কনসিডার করলাম এটা হচ্ছে দৈর্ঘ্য। হ্যাঁ, এটা দৈর্ঘ্য। আর আমরা যদি প্রস্থ বলি তাহলে এটা মনে করো প্রস্থ, এখান থেকে পর্যন্ত প্রস্থ। আর এটা যদি উচ্চতা হয় তাহলে এটা একটা ঘনবস্তু। হ্যাঁ, আর একটা ঘনবস্তুর তল আছে 6টি। এখানে তল টোটাল কয়টি আছে? 6টি তল আছে। হ্যাঁ, যেমন একটা ইট হচ্ছে একটা ঘনবস্তু। তাহলে এটা হচ্ছে কি দৈর্ঘ্য, আর এটা হচ্ছে কি প্রস্থ, অথবা এদিকেও যদি দেখানো যায় তাহলে এটা হচ্ছে কি প্রস্থ, আর এটা হচ্ছে কি উচ্চতা। ওকে, তাহলে আমরা এটার এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। এখন প্রথমেই যেটা বলে দিয়েছে, এখানে আমাদের তথ্য কিন্তু দেওয়া আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই দেওয়া আছে। তাহলে আমরা এখন প্রবলেম নাম্বার হচ্ছে 7 নম্বর থেকে শুরু করি। তাহলে তুমি লিখো যে এখানে দেওয়া আছে। হ্যাঁ, আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে ঘনবস্তুর দৈর্ঘ্য। হ্যাঁ, ঘনবস্তুর দৈর্ঘ্য ঘনবস্তুর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে। আমরা দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করি। দৈর্ঘ্য এ ইকুয়াল টু 16 মিটার। এখানে দেওয়া আছে 16। হ্যাঁ, দৈর্ঘ্য এ ইকুয়াল টু 16 মিটার। আর ঘনবস্তুটার এটা আমি আর একটু সুন্দর করে দিচ্ছি তোমাদের, যদি না বুঝো এটা আর একটু সুন্দর করে দিচ্ছি। হ্যাঁ, ঘনবস্তুর, এটা বটা সুন্দর করে লিখে দিই। হ্যাঁ, ঘনবস্তুর। তাহলে সুতরাং আর ঘনবস্তুর প্রস্থ কিন্তু দেওয়া আছে। প্রস্থ আমাদের এখানে কিন্তু প্রস্থ দেওয়া আছে। প্রস্থ বি ইকুয়াল টু কত দেওয়া আছে? প্রস্থ বি ইকুয়াল টু 12 মিটার দেওয়া আছে, 12 মিটার। এবং উচ্চতা, ঘনবস্তুর উচ্চতাও কিন্তু দেওয়া আছে। উচ্চতা সি ইকুয়াল টু দেওয়া আছে 4.5 মিটার। 4.5 মিটার। তাহলে আমাদের চেয়েছে এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আমরা জানি ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অথবা আমরা জানি, আমি এখানে না লিখলাম, তোমরা লিখে নেবে যে ঘনবস্তুর, সুতরাং ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা তো জানি কি 2 ইন্টু, আমরা লিখেছি ইকুয়াল টু 2 ইন্টু, এটা ইকুয়াল টু মনে করলাম 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। এটা কিন্তু আমরা জানি পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত কি বর্গ একক। হ্যাঁ, তাহলে দেখো 2 ইন্টু এর মান 16 গুণন বির মান হচ্ছে 12 প্লাস বির মান হচ্ছে 12 ইন্টু সির মান হচ্ছে 4.5 পয়েন্ট কনসিডার করো। হ্যাঁ,
4.5, তবু আমি আর একটু সুন্দর করে দিচ্ছি, 0.5 প্লাস এখানে সি মান হচ্ছে 4.5 গুণন এর মান হচ্ছে 16, এত কি বর্গ, এত হচ্ছে বর্গমিটার। ওকে, তাহলে দেখো 2 সমান সমান 2 ইন্টু এই দুইটি গুণ করলে কত হয়, এটা গুণ করলে কত হয় আমরা দেখে নিই। এটা হচ্ছে 16 আর 12 গুণ করলে কত হয় আমরা দেখে নিই। 16 ইন্টু 12 যদি গুণ করি তাহলে 192। ওকে, তাহলে এখানে হচ্ছে 192 প্লাস এই দুইটি যদি গুণ করি 4 বারং 48 আর হচ্ছে 48 আর হচ্ছে 6 54। তবু আমরা দেখে নিই 12 ইন্টু 4.5, 12 ইন্টু 4.5, 12 ইন্টু গুণন আর কি, 12 গুণন 4.5, তার মানে হচ্ছে 54। তাহলে আমরা এখানে বসাবো 54 প্লাস 16 আর এটা যদি গুণ করি তাহলে 4 64 আর হলো 8, 64 8 72 হবে 72। তবু আমরা একটু দেখে নিচ্ছি, 16 গুণন 4.5 তাহলে হচ্ছে 70। ওকে, ঠিকই আছে আমাদের, এটা হচ্ছে কি 72 এত কি বর্গমিটার। এখন দেখো তাহলে আমরা এখান থেকে আরেকটু সমাধান করতে পারি। এখান থেকে সমান সমান যদি সবগুলি যোগ করি, যোগ করলে কত হয়, 2 4 2 হচ্ছে 6 আর 2তে 8 আর 7 5 12 আর 9 21 আর হাতে আমার 2, তার মানে 2 আর 1 3। তাহলে এটা আমরা গুণ দিতে পারি, এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে দেব। হ্যাঁ, তাহলে এত গুণন এত কি বর্গ মিটার। তার মানে এই দুইটি যদি গুণ করি, 8 দুগুণে 16, হাতে আমার 1, 2 একে 2 একে 3, 3 দুগুণে 6, তার মানে এত বর্গ মিটার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বের করে ফেলাম। এখানে বলেছিল সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, এই পৃষ্ঠের ক্ষেত্রফল মানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল অথবা সমগ্র তলের ক্ষেত্রফল একই কথা। তারপরে এখন আমরা কি করব, এটার জন্য আমরা আচ্ছা এখানে যেটা ছিল ওখানে থেকে করা যাবে, আমরা একটু নিচে যেয়ে নিই। হ্যাঁ, তাহলে এটা নিচে যেয়ে নিই আমরা। এখন যেটা করব সেটা হচ্ছে কি এর কর্ণের দৈর্ঘ্য। সুতরাং কর্ণের দৈর্ঘ্য, ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য আমরা তো জানি, কর্ণের দৈর্ঘ্য কি, কর্ণের দৈর্ঘ্যের একটা সূত্র আছে। কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, কর্ণের দৈর্ঘ্য আমরা জানি √(a² + b² + c², a² + b² + c², হ্যাঁ, এটা প্লাস c², এত কি একক। তাহলে দেখো এখান থেকে √(a) মানে কত 16, এর মান আমরা এখানে ধরেছি কত 16। আমি আর একটু নিচে নিয়ে নেই, এর মান কিন্তু 16। ওকে, তাহলে এর পরিবর্তে লিখবো আমরা কত 16, যেহেতু স্কোয়ার আছে সেই স্কোয়ার, প্লাস বির মান হচ্ছে কত 12, তার মানে 12 তার স্কোয়ার, প্লাস সির মান হচ্ছে 4.5 যেহেতু স্কোয়ার আছে সেই স্কোয়ার, এত কি মিটার। এখন দেখো √(a) এটা হচ্ছে 16 16 256 যোগ, এখানে প্লাস আছে প্লাস 12 বাং 144 প্লাস 4.5 কি যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হয় দেখে নিই আমরা, 4.5 তার স্কোয়ার, তাহলে 4.5 তার স্কোয়ার, তার মানে 20.25, 20.25
এত কি মিটার। তাহলে এই সবগুলি যোগ করি, যোগ করলে এখানে 25 তো আছেই, আর এখানে দশমিক থাকবে। এখানে আমরা যোগ করে নিই 0, 4-এ 4, আর 6-এ 10-এ 0, হাতে আমার 1, 3, 7, 5-এ 12-এ 2, হাতে আমার 1, 3, একে 4। তার মানে এটাকে আমরা, তার মানে 420.25। তারপর আমরা এটা যোগ করে নিই, আবার দেখি এটা এখান থেকেও যোগ করে নেই। এতর সাথে যোগ করতে হবে 256 যোগ 144। ওকে, আমাদের ঠিক আছে। এটাকে আমরা রুট ওভার করবো। রুট ওভার করলে 20 মানে 20.5। তার মানে এখানে লিখবো আমরা 20.5। এটা লিখবো 20.5, 20.5 এত কি মিটার। ওকে, তাহলে আমাদের 7 নম্বর প্রশ্ন, না 7 নম্বর প্রবলেম আরও একটা প্রবলেম আছে। আর একটা কথা বলছে যে আয়তন নির্ণয়। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়েছি, তাহলে সুতরাং আয়তন আমরা জানি ঘনবস্তুর আয়তন। সুতরাং ঘনবস্তুর ঘনবস্তুর আয়তন, হ্যাঁ, ঘনবস্তুর আয়তন আমরা জানি কত, এবিসি এত কি ঘন একক। তার মানে এর মান হচ্ছে 16, বির মান হলো 12, আর সির মান হচ্ছে 4.5। এত কি ঘন মিটার, হ্যাঁ, ঘন মিটার। তাহলে দেখো 16 আর 12 আর 4.5 যদি গুণ করি তাহলে কত হয়, তাহলে 16 ইন্টু 12 ইন্টু 4.5, তার মানে হচ্ছে, হ্যাঁ, 864। তার মানে আয়তন হচ্ছে 864 এত কি ঘনমিটার। এটা হচ্ছে আয়তন, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা কত নম্বর অঙ্ক করলাম, 7 নম্বর প্রবলেমটা সলভ করলাম। 7 নম্বর প্রবলেমটা হয়ে গেল। এখন আমরা 8 নম্বর প্রবলেমে যাব। হ্যাঁ, এখান থেকে তাহলে 8 নম্বর প্রবলেমটা সলভ করি। এখানে 8 নম্বর প্রবলেম, এখান থেকে শুরু করব আমরা। দেখো 8 নম্বর প্রবলেমটা কি বলেছে, ভূমির উপর অবস্থিত 2.5 মিটার দীর্ঘ, 1 মিটার প্রস্থ, যেটা ছিল অভ্যন্তরীণ পরিমাপ, হ্যাঁ, একটি আয়তকার জলাধারের উচ্চতা 4.5 মিটার, এর আয়তন এবং অভ্যন্তরীণ তলের ক্ষেত্রফল। তাহলে দেখো আমরা আয়তাকার জলাধারটা একটু দেখে নিই। আমরা ধরে নিলাম এই হচ্ছে একটা আয়তাকার জলাধার, এটা হচ্ছে 2.5 মিটার। এখানে যেটা দেওয়া আছে আমাদের প্রশ্নটা কিন্তু তাই ছিল। জলাধারের দৈর্ঘ্য হচ্ছে 2.5 মিটার, প্রস্থ 1 মিটার, আর উচ্চতা হচ্ছে 0.4। তাহলে আমরা ধরে নিলাম এই হচ্ছে আয়তাকার একটা জলাধার যার দৈর্ঘ্য 2.5, আর এটা মনে করলাম প্রস্থ। হ্যাঁ, এটা আমরা ধরে নিলাম যে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে প্রস্থ। প্রস্থ কোনটা তো সেটা বুঝতেই পারছো তোমরা। প্রস্থ আমরা আরেকটু ঘুরে নিই, তাহলে এই যে এটা হচ্ছে কি প্রস্থ। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, আর এইটা হচ্ছে কি উচ্চতা। তাহলে এই আয়তাকার জলাধারের ক্ষেত্রে আমরা সলভ করে নিই যে কী বলেছে এখানে। আমরা এখান থেকে শুরু করি 8 নম্বর প্রবলেম। এখানে বলেছে যে আমাদের কিন্তু এখানে দেওয়া আছে আয়তাকার জলাধারের দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা শুধু এখানে লিখে নিই জলাধারের, অথবা আয়তাকার তোমরা লিখে নিতে পারো, জলাধারের দৈর্ঘ্য, হ্যাঁ, দৈর্ঘ্য এই ইকুয়াল টু হচ্ছে কত, 2.5 মিটার। জলাধারের প্রস্থ, হ্যাঁ, প্রস্থ বি ইকুয়াল টু 1 মিটার, এবং উচ্চতা, জলাধারের উচ্চতা, হ্যাঁ, উচ্চতা সি ইকুয়াল টু 0.4 মিটার। তাহলে সুতরাং এখানে বলেছে আয়তন, প্রথমে বলে
বলেছে আয়তন, তাহলে সুতরাং জলাধারের আয়তন আমরা তো জানি যেহেতু আয়তাকার জলাধার, তাহলে আয়তাকার ঘনবস্তু আর জলাধারের আয়তন কি সমান, তাহলে জলাধারের আয়তন কত হচ্ছে এবিসি, এবিসি এত কি ঘনমিটার। তাহলে এর মান কিন্তু আমাদের দেওয়া আছে 2.5, তাহলে 2.5 ইন্টু বির মান হচ্ছে 1 ইন্টু সির মান 0.4 এত কি ঘনমিটার, এত ঘনমিটার। তাহলে দেখো এই দুইটি যদি গুণ করি তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে 1, তার মানে 1 মিটার, 1 ঘনমিটার। ওকে, তাহলে আয়তাকার ঘনবস্তুর আয়তন হচ্ছে 1 ঘনমিটার। এখন আমরা বের করব অভ্যন্তরীণ তলের ক্ষেত্রফল। হ্যাঁ, অভ্যন্তরীণ তলের ক্ষেত্রফল, তাহলে আমরা এখানে নিচেই লিখতে পারি। আমরা কিন্তু এখানে পেয়েছি এ বি সির মান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মান কিন্তু আমরা পেয়েছি। তাহলে এখন লিখব সুতরাং আয়তাকার জলাধারের অভ্যন্তরীণ তলের ক্ষেত্রফল। এখান থেকে লিখতে পারি সুতরাং অভ্যন্তরীণ 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 তলের ক্ষেত্রফল, হ্যাঁ, অথবা পৃষ্ঠের ক্ষেত্রফল যাই বলি, অভ্যন্তরীণ তলের ক্ষেত্রফল। তাহলে কি লিখবো আমরা? অভ্যন্তরীণ তলের ক্ষেত্রফল তার মানে হইতেছে ভিতরের পৃষ্ঠের যে ক্ষেত্রফল সেটা লিখবো কত। ভিতরের পৃষ্ঠের কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, এখানে বলেই দেওয়া আছে অভ্যন্তরীণ পরিমাপ। হ্যাঁ, এখানে কিন্তু বলে দেওয়া আছে অভ্যন্তরীণ পরিমাপ। তাহলে অভ্যন্তরীণ তলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তাহলে আমরা অভ্যন্তরীণ তলের ক্ষেত্রফল আমরা কি লিখব? 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস বিসি প্লাস সি এ, হ্যাঁ, এত কি বর্গ একক। তাহলে দেখো 2 ইন্টু এর মান কিন্তু 2.5, আমাদের কিন্তু দেওয়া আছে বির মান দেওয়া আছে 1 আর প্লাস আছে, আমরা এখানে প্লাস দিলাম। বির মান হচ্ছে 1 গুণন সির মান হচ্ছে 0.4 প্লাস 0.4 ইন্টু এর মান হচ্ছে 2.5। আমরা আবার দেখে নিই মানগুলি ঠিক আছে কিনা। হ্যাঁ, 2.51 ঠিক আছে। এখন আমরা এখানে কি লিখব? বর্গ কি একক, যেহেতু মিটার এখানে, তাহলে বর্গ মিটার। তার মানে আমরা এখানে টু লিখতে পারি, এটা দিয়ে 1কে গুণ করলে 2.5 আছে, যা আছে তাই হবে, প্লাস এটা যদি 1 দিয়ে গুণ করি তাহলে এটা যা আছে তাই হবে, 0.4ই হবে, প্লাস আছে প্লাস, আর এটা যদি গুণ করি তাহলে 1ই হবে। তবু আমরা দেখে নিই একটু। হ্যাঁ, 0.4, তাহলে দেখে নিই 0.4 গুণন 2.5, হ্যাঁ 1, আর 0.4 গুণন 1, 0.4, তাহলে এখানে সবই ঠিক আছে। এখন শুধু আমরা যোগ করে দেব, তার মানে 2 ইন্টু এই সবটি যদি যোগ করে দিই তাহলে কত হচ্ছে 5, 4 এ 9, পয়েন্ট আছে পয়েন্ট দিলাম, 1 আর 2তে 3, তার মানে এত বর্গমিটার। তার মানে হচ্ছে 2 দিয়ে যেটাকে গুণ করি, 9 দুগুণে 18, 8 হাতে আমার 1, যোগে 2, 3 দুগুণে 6, 1 7, 7.8 এত বর্গমিটার। ওকে, তাহলে আমাদের এটা কত নম্বর হয়ে গেল? এটা আমাদের 8 নম্বর প্রবলেমটাও কিন্তু আমাদের সলভ হয়ে গেল। এখন আমরা 8 নম্বরের পরে আসি। তাহলে এখানে কী যে আয়তন এবং অভ্যন্তরীণ তল ক্ষেত্রফল, তাহলে দুইটি হয়ে গেল আমাদের। এখন আমরা এখান থেকে করব 9 নম্বর প্রবলেমটা, এখান থেকে সলভ করার চেষ্টা করব। এখানে বলেছে আয়তাকার ঘনবস্তুর মাত্রা মানে হচ্ছে কি মাত্রা, যেমন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এগুলি কিন্তু এক একটি মাত্রা। হ্যাঁ, একটি আয়তাকার ঘনবস্তুর মাত্রাগুলো 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। কর্ণের ধার সমান ধার বিশিষ্ট একটি ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা এখানে আয়তাকার ঘনবস্তুর এখানে মাত্রাগুলি দেওয়া আছে এবং এর কর্ণের সমান, তাহলে কর্ণটা আমরা আগে বের করে নিই। হ্যাঁ, তাহলে এখানে 9 নম্বর প্রবলেম এখান থেকে শুরু করব। 9 নম্বর, তাহলে এখানে
এখানে ঘনবস্তুর দৈর্ঘ্য, হ্যাঁ, ঘনবস্তুর দৈর্ঘ্য দৈর্ঘ্য এই ক্যালটু দেওয়া আছে কত, 5 সেন্টিমিটার, 5 সেমি ঘনবস্তুর দৈর্ঘ্য। ঘনবস্তুর প্রস্থ দেওয়া আছে কত, প্রস্থ বি ক্যালটু দেওয়া আছে হচ্ছে 4 সেন্টিমিটার। এবং ঘনবস্তুর উচ্চতা সি ক্যালটু দেওয়া আছে কত, 3 সেন্টিমিটার। এটা কিন্তু দেওয়া আছে 5, 4, 3 সেন্টিমিটার। সুতরাং কর্ণের দৈর্ঘ্য, সুতরাং ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, হ্যাঁ, আমরা লিখব কর্ণের দৈর্ঘ্য। এটা মূর্ধন্য হবে, হ্যাঁ, এটা তোমরা একটু বুঝে নিও, এখানে মূর্ধন্য হবে। ঘনবস্তুর কর্ণ বানান হচ্ছে মূর্ধন্য। এখানে অনেক সময় বানান ভুল হতে পারে, তোমাদের এটা বুঝে নিতে হবে। বানানটা মেন না, আমরা এখানে শেখাটা জরুরি। কর্ণের দৈর্ঘ্য, ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য আমরা জানি কি, √ অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এত কি একক। তাহলে দেখো √ অফ এর মান কত, 5, তার মানে 5 এর স্কোয়ার প্লাস বির মান হচ্ছে কত, 4, তাহলে 4 এর স্কোয়ার, সির মান হচ্ছে কত, 3, তার মানে 3 এর স্কোয়ার, এত কি সেন্টিমিটার। এককটা কি দেওয়া আছে, সেন্টিমিটার। তাহলে আমরা লিখব এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার। তার মানে এখানে √ অফ, তাহলে 5 কে স্কোয়ার করলে 25 প্লাস 4 কে স্কোয়ার করলে 16 প্লাস এটা কত, এটা হচ্ছে 3, আমরা এখানে একটু ভুল লিখেছি, এখানে 3 হবে, হ্যাঁ, এটা হচ্ছে 3, তার মানে 3 স্কোয়ার মানে 9। ওকে, তাহলে আমরা আর একটু নিচে যাই, এটা নিচে গিয়ে সমাধান করি। তাহলে এখানে কি এখন তাহলে এই করবো, √ অফ 25, এটা যোগ করে দিই, 9 আর 6 15, 15 আর 5 20, 0 হাতে হলে 2, 3 আর 2 5, √ অফ 50। ওকে, এটাই হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য, হ্যাঁ, √ অফ 50, এত কি সেন্টিমিটার। তাহলে এখানে যে কথাটা বলেছে এটা আমাদের আগে বুঝতে হবে। এখানে বলেছে যে কর্ণের সমান ধার বিশিষ্ট ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। এখন তোমাদের কর্ণের সমান, যদি আমরা যে ঘনকটা নির্ণয় করব, তার ধার হচ্ছে, এখানে বলছে কর্ণের সমান আয়তাকার ঘনবস্তুর কর্ণের সমান ধার বিশিষ্ট। তাহলে যে ঘনকের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব, এখানে বলছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো, যে ঘনকের ক্ষেত্রফল নির্ণয় করব তার ধার হচ্ছে কত, কর্ণের সমান। তার মানে এখানে কর্ণ পেয়েছি কত, 50। তাহলে সুতরাং ঘনকের ধার আমরা যদি এ ধরি, এ অথবা এক্স ধরি, যেহেতু এ একবার ধরেছি, এক্স ইকাল টু কত, এখানে √ অফ 50, এত কি সেন্টিমিটার, ঘনকের ধার। ওকে, এখন চিন্তা করে দেখো যে এখানে, তার আগে তোমাদের আর একটা বিষয় দরকার। আয়তকার ঘনবস্তু দেখিয়েছি, কিন্তু ঘনকটা তোমরা একটু দেখে নাও। ঘনকটা এটা কিন্তু আয়তকার ঘনবস্তু, আমরা এটার কর্ণটা হবে কি, কর্ণ কোনটা, এটা একটু তোমাদের বোঝানো দরকার আছে। যেমন মনে করো এই কোণা থেকে এই নিচের কোণা পর্যন্ত, একটু ইমাজিন করো, একটু কল্পনা করো, এক পাশের উপরে কোণা থেকে আর এক পাশের এই নিচের কোণা পর্যন্ত। তার মানে এখান থেকে এই নিচের কোণা পর্যন্ত যদি একটা সরলরেখা অঙ্কন করো, তাহলে যেটা হবে সেটা হবে কর্ণ। তাহলে এই কর্ণের সমান ধার বিশিষ্ট আমরা যদি একটা ঘনক অঙ্কন করি, হ্যাঁ, সেটা যদি এইরকম হয়, আচ্ছা আমি দুটি রাখি এখানে হচ্ছে আমাদের মনে করো আয়তকার ঘনবস্তুটা, তার আর একটা ঘনক আমরা এখানে অঙ্কন করব।
আমরা এখানে ঘনক অঙ্কন করব। মনে করলাম এই একটা ঘনক, হ্যাঁ, ঘনক এই কর্ণের এইটার সমান ধার বিশিষ্ট ঘনকটা এটা, আমরা যদি এটা ঘনক কনসিডার করি, হ্যাঁ, এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ঘনক, যেটা এই ঘনকটার ক্ষেত্রফল তোমরা ধরে নাও যে এই ঘনকটার ক্ষেত্রফল, হ্যাঁ, সরি, এই ঘনকটার ধার হইতেছে এই আয়তকার ঘনবস্তুর কর্ণের সমান। তার মানে এই যদি এই আয়তকার ঘনবস্তুর কর্ণের সমান ধার বিশিষ্ট একটা ঘনক অঙ্কন করি, আমরা ধরে নিলাম এটা হচ্ছে সেই ঘনক, এই ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে ঘনকের তো প্রত্যেকটা ধারই তো সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটাই সমান। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন নির্ণয় করতে চাই, এখন আমরা বের করব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি, সুতরাং ঘনকের, আমরা এখানে লিখব, সুতরাং ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, হ্যাঁ, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। আমরা তো জানি ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্য যদি এ হয় এ স্কোয়ার, তাহলে বাহুর দৈর্ঘ্য এখানে ধরছি কত, এক্স, তাহলে 6x স্কোয়ার, এত কি বর্গ সেমি, হ্যাঁ, এত বর্গ সেমি, কারণ এককটা সেন্টিমিটার দেওয়া আছে। তার মানে এখান থেকে 6 ইন্টু এক্সের ভ্যালু কত, √50, √50, যেহেতু স্কোয়ার আছে তাহলে তার স্কোয়ার, এত কি বর্গ সেমি। তাহলে দেখো 6 ইন্টু √50কে বড় করলে 50 হয়, এত বর্গ সেমি, তার মানে 5 6 30, 300। এইটাই হইতেছে আমাদের কাঙ্ক্ষিত ঘনক, যে ঘনকটা ধার আয়তকার ঘনবস্তুর কর্ণের সমান, তার সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 300 বর্গ সেন্টিমিটার। ওকে, এটাই আনসার। এখন আমরা পরবর্তী প্রশ্নটা যাব, পরবর্তী প্রবলেমটা দেখো এখানে কি বলেছে। আমরা এখান থেকে আর একটা জিনিস করব। এখানে বলেছে যে একটি, আমরা প্রশ্নটা পড়ে নিই। তাহলে দেখো আমরা প্রশ্নটা আবার আরেকটু পড়ে নিই, যে এখানে বলেছে 70 জন ছাত্রের জন্য এরূপ একটি হোস্টেল নির্মাণ করতে হবে যাতে প্রত্যেক ছাত্রের জন্য 4.25 বর্গমিটার মেঝে এবং 13.6 ঘনমিটার শূন্যস্থান থাকে। ঘরটি 34 মিটার লম্বা, এর প্রস্থ উচ্চতা কত তা নির্ণয় করতে হবে আমাদের। তাহলে আমরা এটার চিত্রটা একটু দেখে নিই আমরা। তাহলে আবারও বলছি, একটু পড়ে নেই। 70 জন ছাত্রের জন্য এর একটি হোস্টেল নির্মাণ করতে হবে যাতে প্রত্যেক ছাত্রের জন্য 4.25 বর্গমিটার মেঝে এবং 13.6 ঘনমিটার শূন্যস্থান থাকে। ঘরটির 34 মিটার লম্বা হলে প্রস্থ উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে আমরা ঘরের বিষয়টা আগে দেখে নিই। মনে করলাম এই হচ্ছে আমাদের একটি ঘর, এটা হচ্ছে আমাদের একটি ঘর, হ্যাঁ, যার আমরা ধরে নিলাম যে এই হচ্ছে আমাদের ঘর, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে কি প্রস্থ, হ্যাঁ, এই হচ্ছে আমাদের একটি ঘর। ঘরটা আরেকটু সুন্দর করে দেখায় নেই। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। তাহলে আমরা এখন প্রবলেমে ফিরে যাই। প্রবলেমটা দেখো, তাহলে আমরা এখানে ধরে নেই, এখানে বলেছি প্রস্থ ও উচ্চতা নির্ণয় করতে। আমরা ধরি, এটা 10 নম্বর প্রবলেম। আমরা ধরি প্রস্থ, আমরা ধরে নেই প্রস্থ, ধরি ঘরটির, এখানে বলছে এর একটি হোস্টেলের প্রস্থ, হ্যাঁ, হোস্টেলের প্রস্থ আমরা ধরে নিলাম, হোস্টেলের প্রস্থ ইকুয়াল টু x মিটার, এবং উচ্চতা উচ্চতা ধরে নিলাম y মিটার, হ্যাঁ, y মিটার, এটা ধরে নিলাম। কিন্তু এখন আমরা দেখব যে একজন ছাত্রের জন্য এত বর্গমিটার মেঝে দরকার, তার মানে একজন ছাত্র যে জায়গা লাগবে সেটা হচ্ছে 4.25 মিটার।
বর্গমিটার, সরি 4.25 বর্গমিটার। তাহলে এখানে ছাত্র কতজন? 70 জন। তাহলে তুমি এখানে লিখতে পারো যে 70 একজন ছাত্রের জন্য মেঝে দরকার এত বর্গমিটার। তাহলে একজন ছাত্রের জন্য মেঝে দরকার একজন ছাত্রের জন্য মেঝে দরকার হচ্ছে 4.25 এত কি বর্গমিটার, এত বর্গমিটার। তাহলে সুতরাং 70 জন ছাত্রের জন্য, তাহলে 70 দিয়ে আমরা গুণ করে দেব। তাহলে 70 জন ছাত্রের জন্য মেঝে দরকার, তাহলে কতটুকু? তাহলে এটাকে 4.25 তো আছেই, তাকে আমরা গুণ করব 70 দ্বারা। হ্যাঁ, 70 এত কি এত বর্গমিটার। তাহলে আমরা এটা গুণ করে নেই 70 ইন্টু 4.25, তার মানে এখানে লিখব 70 গুণন 4.25, তার মানে 297.5 এটা হচ্ছে ইকুয়াল টু 297.5 এত বর্গমিটার। এখানে কিন্তু আমরা একটা বিষয় জানি, যে আমরা যেটা জানি সেটা হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল টু কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমাদের কিন্তু এখানে দৈর্ঘ্য দেওয়া আছে। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ কিন্তু ক্ষেত্রফল। তাহলে আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা নির্ণয় করতে পারি, সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল টু ক্ষেত্রফল সমান সমান কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটা কিন্তু আমরা জানি। হ্যাঁ, এটা নিচের ক্লাসেও তোমরা করে আসছো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ক্ষেত্রফল তো কত? 297 এটা 97.25 এটা ক্ষেত্রফল ইকাল টু দৈর্ঘ্য, যেটা লম্বাটাকে আমরা দৈর্ঘ্য কনসিডার করব। তার মানে দৈর্ঘ্য হচ্ছে কত? 34 ইন্টু প্রস্থ আমরা ধরেছি কত? প্রস্থ ধরেছি এক্স। এখান থেকে কিন্তু আমাদের প্রবলেমটা একবারে সহজ হয়ে যাবে। আমরা আরেকটু এখান থেকে আটকিয়ে নিই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এখান থেকে পক্ষান্তর করি, তার মানে 34 গুণন এক্স ইকাল টু হচ্ছে কত? 297। এই লাইনটা আগে লেখা যেত, একটা লাইন বেশি হয়ে গেল পয়েন্টটা। তো তার মানে এক্স ইকাল টু, তাহলে কত লিখব? এক্স ইকাল টু লিখব 297.5 বাই হচ্ছে 34। তার মানে ইমপ্লাইজ দ্যাট এক্স ইকাল টু, এটাকে দ্বারা যদি ভাগ করি 297.5কে যদি 34 দ্বারা ভাগ করি, এটাকে ভাগ করব হচ্ছে ভাগ 34, তার মানে কত হচ্ছে? 8.75 8.75। তার মানে কি? ঘনবস্তুর আমাদের যে প্রবলেমটা চেয়েছে এখানে, যে ঘরটির প্রস্থ কত। হ্যাঁ, আমরা এখন তাহলে প্রস্থটা নির্ণয় করতে পেরেছি। তাহলে প্রস্থ হচ্ছে 8.75। তাহলে আমাদের হোস্টেলটির প্রস্থ 8.75। ওকে, তাহলে এখন দেখো আমাদের পরবর্তীতে যেটা চেয়েছে সেটা কি? পরবর্তীতে কি চেয়েছে? যে প্রস্থ আমরা বের করলাম এবং উচ্চতাও বের করতে হবে। এখন খেয়াল করে দেখো, আমরা আবার একটা বিষয় জানি, যে ক্ষেত্রফল গুণন, আবার জানি কি? ক্ষেত্রফল গুণন উচ্চতা
ক্ষেত্রফল গুণন উচ্চতা ইকাল টু কি? উচ্চতা, হ্যাঁ, ইকাল টু কি? আয়তন। এটা কিন্তু আমরা জানি, হ্যাঁ, এটা আমরা জানি। তাহলে ক্ষেত্রফল গুণন উচ্চতা, ক্ষেত্রফল কত দেওয়া আছে আমাদের? ক্ষেত্রফল তো আমরা বের করেছি না 297 তার মানে আমরা এখান থেকে লিখতে পারি ক্ষেত্রফল 297.5, হ্যাঁ, 297.5 গুণন উচ্চতা আমরা ধরেছি কত? ওয়াই ধরেছি, ইকাল টু কি? আয়তন। আয়তন হচ্ছে একজন ছাত্রের জন্য আয়তন কতটুকু? একজন ছাত্র যে আয়তন দখল করে সেটা হচ্ছে কত? 13.6। তাহলে 70 জন ছাত্র আমাদের কতজন? 70 জন। তাহলে আয়তন হচ্ছে 13.6 ইন্টু 70। তাহলে 13.6 ইন্টু 70, হ্যাঁ, এটা হচ্ছে কি? আয়তন। আর এটা বের করে নিলে আমাদের ভালো হতো, ক্ষেত্রফলের মতো বের করে নিলে ভালো হতো যে একজন ছাত্রের আয়তন দখল করে 13.6 ঘনমিটার, তাহলে 70 জনের কতজন, এটা বের করে নিলে ভালো হতো। তারপর আমরা করেছি, এদিকে করা যাবে, আমি একটু শর্টে করে দিলাম, হ্যাঁ, 13.6 ঠিক আছে। এখন দেখো এখান থেকে আমরা ওয়ার মানটা বের করে নেব। তাহলে ওয়াই ইকাল টু তাহলে কত হচ্ছে? 13 পয়েন্ট, এখানে আছে 13 এখানে আছে 13.6 ইন্টু 70, আর নিচে এই 2795টা নিচে চলে যাবে, 297.5, হ্যাঁ। তাহলে এটা দ্বারা ভাগ করে দেখি, 13 দিয়ে 70কে গুণ করলে কত হয়? আমরা একটু এখান থেকে করে দেখি, 13 ইন্টু এখান থেকে 13.6 তাকে গুণ করব 70 দ্বারা, 70 দ্বারা, তার মানে হচ্ছে 952, হ্যাঁ, 952। তার মানে এটা হচ্ছে ওয়াই ইকাল টু হচ্ছে 952, এটাকে ভাগ করব নিচেরটা দ্বারা 297.5, তাহলে 97952, হ্যাঁ, তাহলে 952 এটাকে ভাগ করব আমরা কি দ্বারা? আমরা এখানে দেখে নিই আর একটু, ভাগ করব হলো 297.5 দ্বারা, 297.5, এত ভাগ 297.5, এত দ্বারা ভাগ করলে হচ্ছে 3.2। ওকে, তাহলে উচ্চতা আমাদের 3.2 হবে। তাহলে এখান থেকে আমরা বের করলাম, তাহলে ওয়াই ইকাল টু ইমপ্লাইজ দ্যাট ওয়াই ইকাল টু হচ্ছে কত? 3.2। তাহলে এখান থেকে আমরা পেলাম কি? উচ্চতা ঘরটির অথবা হোস্টেলটির প্রস্থ হইতেছে আমাদের এটা 8.75 এবং উচ্চতা হইতেছে 3.2 এত কি? মিটার। তাহলে এখানে অ্যান্সার দিতে পারবে, এটা একটা অ্যান্সার হবে আমাদের, এত মিটার অ্যান্সার, এবং এখানে হবে এত মিটার অ্যান্সার। এটা হচ্ছে কি? প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ, আর উপরে এটা হচ্ছে কি? সরি, এটা হচ্ছে উচ্চতা, আর এই ওয়াইকে আমরা ধরেছিলাম, এখানে আমরা দেখিনি, ওয়াইকে ধরেছিলাম উচ্চতা, তাই ওয়াইয়ের মান আসছে কত? 32, আর এখানে ধরেছিলাম এক্সকে প্রস্থ, এক্সের ভ্যালু আসছে এত, তাহলে এত প্রস্থ হচ্ছে এত মিটার এবং উচ্চতা হচ্ছে এত মিটার। ওকে, থ্যাংক ইউ। আমি যথেষ্ট চেষ্টা করেছি তোমাদের এটা আসলে বিভিন্ন এক্সাম্পল দিয়ে বোঝানোর, বিভিন্ন চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। পরবর্তীতে সামনে আমি বিশ্বাস করি যে আমার সাথে কানেক্ট থাকলে আমার মনে হয় এমন কোনো স্টুডেন্ট থাকবে না যার স্বাভাবিক ব্রেন আছে সে বুঝতে পারবে না। আমি সেইভাবে চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ অল।